দুবাই এমন এক শহর যা জাঁকজমকপূর্ণ এবং উন্নত শহর হিসেবে সুপরিচিত। এখানেই স্বপ্ন রূপ নেয়, বাস্তবে পরিণত হয়। সুউচ্চ ভবন, বিলাসবহুল হোটেল, দামি নৌকা এবং সোনায় মোড়ানো গাড়ি। এগুলো সবই দুবাইয়ের অপরিসীম সাফল্য এবং শক্তির প্রতীক। যদি আমরা বিশ্বের এমন একটি শহরের উদাহরণ দিই যেটি অল্প সময়ের মধ্যে সবকিছু অর্জন করেছে, তা হলো দুবাই। কিন্তু এই বাহ্যিক আকর্ষণীয় চেহারাই কি সবকিছু? Kwa saudade pia Buriani sababu nimepatikana na mfumo wa tachukua niokoe niokoe আকাশচুম্বী অট্টালিকা এবং চোখ ধাঁধানোর শপিং মল থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকটি দুবাই আছে, যা নিয়ে কমই আলোচনা হয়। এখানেই বিশ্বের দরিদ্রতম দেশগুলো থেকে আসা হাজার হাজার অভিবাসী শ্রমিক অন্যায্য পরিবেশে কঠিন জীবনযাপন করে। তারাই দুবাইয়ের অগ্রগতির লুকানো স্তম্ভ। কিন্তু এই জাঁকজমকপূর্ণ শহরের আড়ালে তাদের জীবন দুর্বিষহ। এই জাঁকজমকের আড়ালে দুবাই এখন আধুনিক দাসত্বের বৈশ্বিক সূচকে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে একটি। আধুনিক দাসত্ব সূচক নির্ণয়কারী ওয়াকফ্রি ওয়েবসাইট অনুসারে এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতের উচ্চ স্থানে অবস্থানের কারণ শাসক গোষ্ঠীর হুমকি, বল প্রয়োগ, সহিংস আচরণ বা প্রতারণা। কিন্তু দুবাই সবসময় এমন ছিল না। তেল আবিষ্কারের আগে দুবাই ছিল একটি শান্ত নিরিবিলি শহর। এখানকার মানুষ মুক্তা সংগ্রহ, মাছ ধরা এবং সামুদ্রিক বাণিজ্যের মতো কাজ দিয়ে জীবিকা নির্বাহ করত। 1950-এর দশকে দুবাইয়ের জনসংখ্যা ছিল মাত্র 20,000 এবং এটি ছিল ছোট্ট বন্দর। এখানকার বেশিরভাগ বাসিন্দা ছিলেন ইরানি ও ভারতীয়। ইরানি ব্যবসায়ীদের পণ্য রপ্তানির ওপর তাদের তৎকালীন শাসক গোষ্ঠীর উচ্চহারে কর আরোপের কারণে বন্দর লেঙ্গে থেকে আসা অভিবাসী ইরানিরা সেই সময় দুবাইয়ের জনসংখ্যার প্রায় 1/3 ছিল এবং খাদ্য ও খুচরা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ভারতীয়রা বেশিরভাগই ছিল ব্যাংকিং খাতে এবং আরবরা মুক্তা সংগ্রহ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করত। দুবাই সরকার তার উন্মুক্ত অর্থনৈতিক নীতি এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি সহনশীল আচরণের কারণে অনেক ব্যবসায়ীকে আকৃষ্ট করতে সক্ষম হয়। শহরটি ক্রমেই এই অঞ্চলের বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। তখন দুবাইতে একটি বৈচিত্র্যময় সমাজ ছিল, এমন একটি জায়গা যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সহযোগিতা বজায় ছিল। কিন্তু 1960-এর দশকে তেল আবিষ্কারের সাথে সাথে সবকিছু বদলে গেল। সম্পদশালী দুবাই শহরের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ বদলে যায়। তবে সরকার তেল উত্তোলনের উপর গুরুত্ব দেওয়ার পরিবর্তে বিশ্বব্যাপী পরিবহন ও বাণিজ্য কেন্দ্র হওয়ার সিদ্ধান্ত নেয়। অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ করা হয়। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয়েছে, তৈরি করা হয়েছে নতুন আবাসিক এলাকা এবং শিল্পাঞ্চল। দুবাই বিমানবন্দর সম্প্রসারিত করা হয়েছে, যা দুবাইকে এই অঞ্চলের প্রধান পরিবহন কেন্দ্রে পরিণত করেছে। দুবাই পরিসংখ্যান দপ্তরের মতে 1975 সালে দুবাইয়ের জিডিপির 58% জ্বালানি খাত থেকে এসেছিল। কিন্তু কাঠামোগত সংস্কারের ফলে এই সংখ্যা প্রতি বছর কমতে থাকে এবং 2018 সালে এটি 2% এসে পৌঁছায়। জ্বালানি খাত থেকে অর্জিত আয়ের এই সামান্য অংশ খুচরা পণ্য সরবরাহ, পরিবহন, আর্থিক পরিষেবা এবং বিমা কোম্পানি ও পণ্য উৎপাদনে চলে যায়। এই কৌশল দুবাইকে এমন বড় প্রকল্পের দিকে পরিচালিত করে যে এই শহর এখন উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে। কিন্তু এই দ্রুত অগ্রগতির জন্য অনেক মূল্য দিতে হয়েছে। এই পরিবর্তনের পেছনে প্রধান নিয়ামক শক্তি হয়ে ওঠে এশিয়ার দরিদ্র দেশগুলো থেকে আসা অভিবাসী শ্রমিকরা। অভিবাসীদের প্রথম দলটি ইয়েমেন, মিশর ও জর্দান থেকে এসেছিল এবং তারপর ব্রিটিশ সরকার দক্ষ ভারতীয় কর্মীদের দুবাইতে নিয়ে আসে। তবে পরবর্তী দলটি ছিল পূর্ব এশীয় এবং আফ্রিকান দেশগুলো থেকে আসা শ্রমিকরা। 2019 সালে জাতিসংঘের এক হিসাবে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার প্রায় 88% ছিল অভিবাসী, যাদের মধ্যে 59.4% ছিলেন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের বাসিন্দা। এর অর্থ হলো এই দেশের প্রায় 1 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 85 লক্ষ অধিবাসী আছেন, যারা বিভিন্ন বৈধ কোম্পানির মাধ্যমে নিয়োগ পায়। পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক দেশে বিদ্যমান কর্মী নিয়োগের এই ব্যবস্থাকে বলে কফিল। এই কফিল ব্যবস্থার অধীনে শ্রমিকদের এসব দেশে প্রবেশ করতে হলে প্রয়োজনীয় সকল কাজ ও বসবাসের অনুমতিপত্র গ্রহণ করতে হয়।
কফিল কর্মীদের ভ্রমণ এবং থাকার খরচ বহন করেন, কিন্তু শ্রমিকদের সুরক্ষার পরিবর্তে এই কফিল ব্যবস্থা শোষণের একটি প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে এবং প্রায়ই তাদের মৌলিক অধিকারগুলো উপেক্ষিত হতে দেখা যায়। Nilipofika kwa jiko, Maria akapiga nduru, wakaamka. Mama, nini Maria? Nachomeka, nisaidie mama. Alipotamka nilihisi kuna mtu ananipiga mateke. কফিল ব্যবস্থার বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে শ্রমিক এবং কফিলদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবিচার। শ্রমিকদের চাকরি পরিবর্তন বা চাকরি ছেড়ে দিতে, এমনকি ওই দেশে প্রবেশ কিংবা ত্যাগ করতেও কফিলদের অনুমোদন লাগে। এসব কাজে স্থানীয় কফিলরা ব্যাপক ক্ষমতাশালী হয়ে ওঠায় অনেক সময় শ্রমিকরা শোষণের শিকার হয়। So how many? There's 2, 4, 6, 8 people in this room? 9 people. Before we could interview the workers, the camp boss turned up. Speak English? Yeah, why don't you? Huh? Why don't you? We want to see whether people are happy. It's okay? What okay? So do you want us to leave? Yeah, it's okay. Sure? That's right. Okay, well we shall leave now. Okay, fine. এছাড়াও এই শ্রমিক নিয়োগ পদ্ধতি কফিলদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পথেও বাধা। অন্যদিকে আইনি জটিলতা এবং সাংস্কৃতিক চাপও অভিবাসী কর্মীদের ক্ষতি করে। অনেক শ্রমিক, বিশেষ করে নারীরা, যৌন হয়রানি সহ বিভিন্ন নির্যাতনের শিকার হন এবং নিয়োগকর্তাদের উপর নির্ভরশীলতার কারণে তারা মালিকদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পান। 2014 সালের অক্টোবরে হিউম্যান রাইটস ওয়াচ সংযুক্ত আরব আমিরাতে মহিলা অভিবাসী গৃহকর্মীদের সাক্ষাৎকার প্রকাশ করে। দেখা গেছে অনেকেরই পাসপোর্ট জব্দ করা হয় এবং তারা দাসত্বের মতো পরিস্থিতির শিকার হয়। অনেক ক্ষেত্রে মজুরি পুরোপুরি দেওয়া হয় না এবং কখনো কখনো দিনে 21 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়। Sabi niya sa akin na, kasi nagreklamo ako, Madam, walang pagkain. Tapos sasabihin niya nga, alam mo, binili lang kita. Kaya wag kang magreklamo, wala kang karapatang magreklamo kasi binili ka namin. I-translate ng bata, ng 7 years old, magaling din naman mag-English. So, ang bata sabi niya, we bought you 10,000 dirhams. এই শ্রমিকরা সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন। তাদের মজুরি খুবই কম, তাও আবার খুব কমই সময় মতো বেতন দেওয়া হয়। কেউ কেউ পর্যাপ্ত খাবার থেকেও বঞ্চিত। অনেকে জোর করে এমন সব কর্মস্থলে পাঠানো হয় যেখানে আগুনে পোড়ার আশঙ্কা থাকে কিংবা বিভিন্ন রোগের বিস্তার ঘটে। কিন্তু কারাদণ্ড বা বহিষ্কারের ভয়ে তারা নীরব থাকে। 2005 সালের ডিসেম্বরে দুবাইয়ের ভারতীয় কনসুলেট এক প্রতিবেদনে দুবাইতে ভারতীয় কর্মীদের জন্য বিলম্বে বেতন প্রদান, চুক্তি অনুযায়ী কাজে না রাখা, নির্দিষ্ট সময়ের আগেই ছাঁটাই করা এবং অতিরিক্ত কর্মঘণ্টাকে সমস্যা হিসেবে উল্লেখ করে। রিপোর্টে বলা হয় 2006 সালে সংযুক্ত আরব আমিরাতে 109 ভারতীয় কর্মী আত্মহত্যা করেছে। 2008 সালের বিশ্বব্যাপী আর্থিক সংকট দুবাইতে অভিবাসী কর্মীদের জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি। অনেক বড় বড় প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল এবং হাজার হাজার কর্মী বেতন ও সুযোগ সুবিধা না পেয়ে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এ থেকে যে তিক্ত অভিজ্ঞতা ফুটে ওঠে তা হচ্ছে দুবাইতে শ্রমিকদের অধিকার যেমন নেই, তেমনি তাদেরকে মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে দেখা হয় না, বরং তাদেরকে কেবল অর্থনৈতিক প্রকল্পগুলোতে এগিয়ে নেওয়ার হাতিয়ার হিসেবে দেখা হয়। There is nothing for me. I borrowed from other people to buy food. It's been 5 months he has not paid me at all. हम लोग पेट झाड़ के हम लोग खा पी रहे हैं किसी I have begged for food or remained hungry. Somehow or other, I am surviving. My wife and children tell me to send some money or come back. Where will I go? এইসব সমস্যা সত্ত্বেও সাম্প্রতিক দশকগুলোতে দুবাই তার অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে। শহরটি এখন সমাজের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর জন্য বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে। অভিবাসী শ্রমিকদের সুরক্ষার জন্য নীতিমালা গ্রহণ করা হলেও দুর্বল নজরদারি এবং আইন বাস্তবায়নে অবহেলা শ্রমিকদের অধিকার সীমিত করেছে। দ্রুত অগ্রগতি এবং আধুনিকায়নের ক্ষেত্রে বিশ্বে দুবাই একটি উদাহরণ, কিন্তু এ পর্যায়ে পৌঁছতে অভিবাসী শ্রমিকদেরকে বিরাট মূল্য দিতে হয়েছে।
এ থেকে দুবাইয়ের দুটি চেহারা ভেসে ওঠে। একটি হচ্ছে স্বপ্নের শহর নির্মাণের উচ্চাকাঙ্ক্ষা, আর অন্যটি ব্যাপক কষ্টভোগ ও ত্যাগের কাহিনী।